আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, আজকের প্রধান ৩টি গুরুত্বপূর্ণ খবর। একটি, মার্কিন এবং ইসরায়েলি হামলা মোকাবেলায় ইরান তার আকাশে টহল বৃদ্ধি করেছে। প্রত্যেকটি প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ অবস্থায় আছে। যেকোনো আক্রমণ প্রতিহতে ইরান তার সক্ষমতা ব্যবহার করবে, শক্তি ব্যবহার করবে। আইআরজিসি এবং ইরানের বিমান বাহিনী সর্বোচ্চ সতর্ক এবং প্রস্তুত। ২ নম্বর গুরুত্বপূর্ণ খবর, পাকিস্তান ভারত সীমান্তে তার ড্রোন পাঠিয়ে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। বলা হচ্ছে পাকিস্তান তার প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিসাইল সীমান্তে প্রস্তুত করছে, যাতে করে মনে হচ্ছে আবার একটি যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে দুই দেশের মধ্যে। কি ঘটতে যাচ্ছে সেখানে সেটাও জানাবো। ৩ নম্বর, বাংলাদেশের সাহসী পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে যাচ্ছেন। ওয়াইসির এই মিটিংয়ের পাশাপাশি মক্কা চুক্তি বিষয়ে অগ্রগতি হতে যাচ্ছে। কি ঘটতে পারে বা মক্কা চুক্তির ভবিষ্যৎ কোথায় এগুচ্ছে সেই বিষয়ে আলোচনায় থাকবে। দর্শক, এই গুরুত্বপূর্ণ খবরের শুরুতেই আমি জানাতে চাই নেপালের সর্বশেষ আপডেট। বলা হচ্ছে নেপাল তিব্বত বন্যার যে পরিস্থিতি, পুলিশ জানিয়েছে, দেশটির যে পুলিশ বাহিনী তারা জানিয়েছে এখন পর্যন্ত 270টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজ রয়েছে প্রায় 1400+। বিশাল সংখ্যক মানুষের প্রাণহানি হয়েছে। এখন পর্যন্ত যে 1400 নিখোঁজ তারা বেঁচে আছেন কি অবস্থা কেউ জানেন না। তো নেপাল পুলিশ জানিয়েছে হিমালয় অঞ্চলের এই দেশ এবং সীমান্তবর্তী স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে হিমবাহের বন্যা আঘাত হানার পর 270টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিধ্বংসী বন্যা ও কাদার স্রোত বেশ কয়েকটি এলাকায় ভাসিয়ে নিয়ে যাওয়ার পর উদ্ধারকারী দলগুলো নেপাল চীন সীমান্ত বরাবর জীবিতদের উদ্ধার শুরু করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তিব্বতের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তিব্বতে শতাধিক বিদেশি সহ 500 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে এখনো। বন্যা পরিস্থিতি পরবর্তী মোকাবেলায় নেপালকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশ সংস্থা নগদ অর্থ, ত্রাণ সামগ্রী এবং অন্যান্য সহযোগিতা পাঠানো শুরু করেছে। তবে আমি নেপালে থাকা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছি। এখন পর্যন্ত কোনো বাংলাদেশির নিহতের খবর অন্তত আমি পাইনি। তবে আমেরিকা, ভারত, অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশের অনেকে নিহত হয়েছেন খবর পাওয়া গেছে। তবে সেখানে অনেক বাংলাদেশি আটকা পড়েছেন। বলা হচ্ছে যারা ফিরে আসবেন তারা ফিরে আসতে পারছেন না কয়েকটা কারণে। এর মধ্যে একটি হলো নেপাল সরকার যে পথ দিয়ে বাংলাদেশিরা কাঠমান্ডু হয়ে ফিরবেন সেই পথটিকে আপাতত ব্যবহারযোগ্য নয় বলে নিষিদ্ধ করে দিয়েছে। অর্থাৎ এই পথটি এখন ঝুঁকিপূর্ণ বলে এই পথ ব্যবহার করতে পারছে না। দ্বিতীয়ত হলো সেখানে বিমানের টিকিট দাম বেড়ে গেছে। বলা হচ্ছে যে 18,000 রুপির অর্থাৎ $120 যেই মার্কিন প্রাইস সেটা এখন কয়েক গুণ বেড়ে গেছে, যে জন্য প্রচুর বাংলাদেশিরা সেখানে আটকা পড়ে আছে। আশা করব বাংলাদেশের যে এম্বাসি আছে সেখানে দ্রুত বাংলাদেশিদের দেশে পাঠাবার জন্য পদক্ষেপ নেবেন। আমরা আমাদের এম্বাসিগুলোকে এই বিপদে বাংলাদেশিদের পাশে দেখতে চাই। যে কারণে এম্বাসিগুলো প্রতিষ্ঠিত হয়, তারা নিজেদের দেশের স্বার্থটাকে সবার আগে দেখবেন, কারণ প্রচুর সংখ্যক বাংলাদেশিরা নেপালে আটকে আছেন। দর্শক, আমি আসছি এবার আমার মূল প্রসঙ্গে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর তার অর্থনৈতিক অবরোধ জারি করেছে। ইরান এটাকে থোড়াই কেয়ার করছে, কোনো পাত্তা দিচ্ছে না। এবং ইরানের বিশ্বস্ত বন্ধু চীন, রাশিয়া ইরানের পাশে দাঁড়ানো। আমেরিকা এইবারও এই যাত্রায় এখনো হালে পানি পাচ্ছে না, যে কারণে আমেরিকা নতুন কোনো পথ অবলম্বন করতে পারে। তাই ইরান আকাশে তার টহল বৃদ্ধি করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আইআরজিসির আকাশ প্রতিরক্ষা টিম, অ্যারোস্পেস টিম এবং তাদের যে বিমান বাহিনী
তারা সর্বোচ্চ সতর্ক আছে। ইরান পাশাপাশি এটিও বলেছে যে আকাশে যে কোনো আগ্রাসন মোকাবেলা তারা সদা প্রস্তুত রয়েছে। ইরান বলছে আমাদের প্রতিটা প্রতিরক্ষা ব্যবস্থা এখন অ্যাক্টিভ আছে এবং শত্রুর যে কোনো আঘাত ইরানের ভূমিতে আসার আগেই আকাশে সেটাকে ধ্বংস করা হবে। এবং ইরান এটিও বলছে যে পুরোপুরি আমাদের ব্যবস্থা, মানে তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেই এটি করছে, মানে ইরান তার নিজস্ব যে প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটাকে ব্যবহার করছে এবং শত্রুকে ইরানে আর কোনো অ্যাডভেঞ্চারের সুযোগ দিতে চায় না, কারণ যে কোনো সময় আমেরিকা ইরানে আবারও অ্যাটাক করতে পারে। এই তথ্যের আলোকে ইরান সর্বোচ্চ সতর্ক পজিশনে আছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে ইরান এখনো তার কড়া পাহারা বসিয়ে রেখেছে। কোনোভাবে আমেরিকা পাহারা দিয়ে তার নেভাল টিমকে দিয়ে অথবা তার সেনাবাহিনীকে পাঠিয়ে বা অ্যাটাকিং হেলিকপ্টার পাঠিয়ে ওয়ারশিপ পাঠিয়ে কোনো জাহাজকে হরমুজে ঢোকানো কিংবা বের করার দুঃসাহস করতে পারছে না। মাঝখানে গতকালকে বা পরশুদিন আমেরিকার ওয়ারশিপ, তাদের সেনাবাহিনী এবং আকাশে হেলিকপ্টার একটি তেলের ট্যাঙ্কারকে হরমুজ থেকে বের করার চেষ্টা করলে ইরান সেই যে তেলের ট্যাঙ্কারে অ্যাটাক করে সেটাকে ধ্বংস করে দেয়। এরপর আমেরিকা সেখান থেকে দ্রুত কেটে পড়ে। সবচেয়ে মজার বিষয় হলো ইরানের এই প্রকাশ্য হামলার পর আমেরিকা এখন পর্যন্ত ইরানে কোনো পাল্টা জবাব দেয়নি। তার মানে আমেরিকা ইরানের সাথে হয়তোবা আর যুদ্ধে যেতে চাইছে না, তাই আমেরিকা ইরানের উপর অর্থনৈতিক অবরোধ জারি করেছে। কিন্তু ইরানের এই অর্থনৈতিক অবরোধ পূর্বেও বহাল ছিল, তো ইরান এটাকে নতুন করে ফেস করছে না। তারা পূর্বের অভিজ্ঞতায় কাজে লাগাচ্ছে। তাদের অন্যতম মিত্রদের সাথে ইরান এখন পর্যন্ত সম্পর্ক বজায় রেখেছে এবং মিত্ররা ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। এবং ইরান এটিও বলছে যেহেতু আমাদের উপর অবরোধ জারি করা হয়েছে, আমরা হরমুজ বাবুল মান্দাব দিয়ে কোনো জাহাজকে ঢুকতে আর বেরোতে দেব না। অর্থাৎ ইরান যদি অর্থনৈতিক সংকটে পড়ে, পুরো পৃথিবীর মানে বিশ্ব ব্যবস্থায় যে অর্থনীতি সেটাকেও চরিত্র পাল্টে দেবে ইরান। এবং যারা আমেরিকার এই আহ্বানে অর্থাৎ আমেরিকার এই অবরোধে শরিক হবে, আমেরিকার পক্ষে দাঁড়াবে, সেই সব দেশকেও জ্বালানি সংকটে ফেলতে ইরান সবকিছু করবে। অর্থাৎ ইরান এক প্রকার জ্বালানির যুদ্ধ শুরু করে দিয়েছে। হরমুজ দিয়ে কোনো ইউরোপীয় জাহাজ ঢুকতে কিংবা বের হতে পারছে না, যারা আমেরিকার সাথে এই বাণিজ্যিক অবরোধে সম্পৃক্ত হয়েছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো হঠাৎ করে আপনারা জানেন যে 19, 20, 21 এই 3 দিন তুরস্ক থেকে C-130 হারকিউলিস এবং আরো কয়েক ভেরিয়েন্টের পরিবহন বিমান তুরস্ক থেকে পাকিস্তানে প্রবেশ করেছে। বলা হচ্ছে নূর খান এবং মাসরুর সহ আরেকটি বেইজে, এই 3টি বেইজে প্রচুর পরিমাণ তুর্কি সামরিক অস্ত্র পাকিস্তানে পৌঁছানো হয়েছে। তো এটি এখন ভারতের জন্য মাথা ব্যথার কারণ হয়ে গেছে, কারণ ভারত জানে না যে এই মুহূর্তে পাকিস্তানের কাছে মূলত তুরস্ক কি পৌঁছে দিয়েছে। তো হঠাৎ করে পাকিস্তান তুর্কি TV-2 ড্রোন একদম ঠিক ভারতীয় সীমান্তের পাঠিয়েছে। বলা হচ্ছে এই সার্ভিলেন্স ড্রোনগুলো উপরে তার সবচেয়ে পাওয়ারফুল ক্যামেরা বা সেন্সর মাধ্যমে ভারত সীমান্তে কোন পজিশনে কি করছে তার সকল ডাটা সংগ্রহ করছে। অর্থাৎ সীমান্তে ভারত কোনো বড় পরিকল্পনা নিয়ে আসছে কিনা। পাশাপাশি এই ড্রোনগুলো আপনারা জানেন যে TV-2 ড্রোন দিয়ে আজারবাইজান আর্মেনিয়ার যুদ্ধে তুরস্ক খেলা দেখিয়েছিল এবং আর্মেনিয়াকে এক প্রকার পরাজিত করেছিল আজারবাইজান বা আজারিরা। এই TV-2 ড্রোন, আকিঞ্জি ড্রোন, সে সবচেয়ে বেশি TV-2 ড্রোনের আলোচনা এসেছিল। সেই ড্রোনগুলো এখন ভারত সীমান্তে পাকিস্তান ব্যবহার করছে। পাশাপাশি ভারতীয় গণমাধ্যমগুলো বলছে শুধু ড্রোন নয়, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সিস্টেম এবং মিসাইলগুলো ডিপ্লয় করা হচ্ছে সীমান্তে এবং তাদের উন্নত মানের নৌযানগুলো, অর্থাৎ তুরস্ক থেকে বা চীন থেকে আসা যে নৌযানগুলো পাকিস্তানের কাছে আছে, সেই নৌযানগুলো এখন
দুই দেশের সীমান্ত অঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে। পাকিস্তান হঠাৎ করে সীমান্তে তাদের পাহারা বসালো কেন, বা সীমান্তে উত্তেজনা বাড়াতে চাচ্ছে কেন? যখন এই মক্কা চুক্তিটি হয়ে গেল, এরপর পাকিস্তান মোটামুটি একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। কারণ তাদের কাছে হয়তো বা কোনো তথ্য আছে যে ভারত তার অপারেশন সিঁদুরের দ্বিতীয় ফেজ স্টার্ট করতে পারে। কারণ এই মুহূর্তে ভারত পাকিস্তানে কোনো অ্যাটাক শুরু করার অর্থ হবে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে যুদ্ধ শুরু করা। কারণ সাম্প্রতিক সময় অনেকগুলো তথ্য আসছে যে ইসরায়েল তুরস্কের যুদ্ধ শুরু করলে যাতে পাকিস্তান কোনোভাবে তুরস্ককে সাহায্য করতে না পারে, এজন্য ভারতের মাধ্যমে পাকিস্তানকে বিজিয়ে রাখা। তাই বলা হচ্ছে যে পাকিস্তান ভারত সীমান্তে তাদের ভারী ভারী অস্ত্র মোতায়েন করছে, এবং ভারতীয় গণমাধ্যমগুলো বলছে পাকিস্তানের এই উত্তেজনাকর পরিস্থিতির জন্য ভারত বাধ্য হয়ে তাদের ভারী অস্ত্র সীমান্তে মোতায়েনের চিন্তা করছে। তার মানে এই দুটো দেশ আবারও কোনো যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা, এটা এখন প্রধান টেনশনের কারণ। দর্শক, সর্বশেষ যে খবরটি বাংলাদেশ প্রসঙ্গে, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বৃহস্পতিবার সৌদি আরব যাচ্ছেন। উদ্দেশ্য ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক। এটি হলো প্রকাশ্যে আলোচনা, অর্থাৎ ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রীরা তারা সবাই সৌদি আরবের জেদ্দা যাচ্ছেন ওয়াইসির বৈঠকের জন্য। বলা হচ্ছে এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ 7 অক্টোবর পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবের মধ্যে মক্কা চুক্তি অনুষ্ঠিত হয়েছে। এই তিনটি দেশ নেটোর আদলে একটি চুক্তি করে পৃথিবীতে আলোচনা সৃষ্টি করেছে, এবং ওয়াইসির এই মিটিংয়ে এবার মক্কা চুক্তি ইস্যুটি আলোচনায় থাকবে গুরুত্বের সাথে। কোন কোন মুসলিম দেশ এবার মক্কা চুক্তিতে অংশ নিতে পারে, এটিও আলোচনায় আসবে। পাশাপাশি হুমায়ুন কবিরের এই সৌদি আরব সফরটি আরো টেনশনের কারণ হলো ভারতের জন্য, কারণ তিনি একটি বক্তব্য দিয়ে দিল্লিকে টেনশনে ফেলে দিয়েছেন, সেটা হলো গোলামির দিন শেষ। হুমায়ুন কবিরের গোলামির দিন শেষ এই বক্তব্যটি প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ নতুন প্রেক্ষাপটে, নতুন পথে, নতুন কক্ষপথে যাত্রা শুরু করতে যাচ্ছে। তারেক রহমান সরকার হাসিনার দেখানো পথে হাঁটতে যাচ্ছেন না, এই ইঙ্গিতটি একটি মাত্র বাক্যে স্পষ্ট হয়ে গেছে। তো বলা হচ্ছে হুমায়ুন কবির মক্কার এই রিয়াদের ওয়াইসির মিটিংয়ে তিনি আলাদাভাবে তুরস্ক এবং পাকিস্তান ও সৌদি আরবের সাথে বসবেন। পাশাপাশি সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে তার বৈঠকের কথা রয়েছে, এবং এই বৈঠকে বাংলাদেশ মক্কা চুক্তিতে তার অংশগ্রহণের বিষয়টিতে আলোচনা করবে, এবং এর মাধ্যমে বাংলাদেশ হয়তো শুক্রবারে দেশে ফিরে আসবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এবং তারেক রহমানের সাথে কথা বলেই, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চূড়ান্ত আলোচনার পরই এই ঘোষণাটি আসতে পারে বাংলাদেশ মক্কা চুক্তিতে কবে প্রবেশ করতে যাচ্ছে। প্রিয় দর্শক, এখন হুমায়ুন কবিরের এই মক্কা চুক্তিটি কেন আলোচিত? কারণ তিনি এই সফরের মধ্য দিয়েই বাংলাদেশের মক্কা চুক্তিতে অংশের বিষয়টিকে মোটামুটি একটা গ্রিন সিগন্যাল দিয়ে আসবেন। হয়তো ঘোষণাটা দেশে ফেরার পর আসতে পারে। তো এই জন্য ভারত যে কোনোভাবে এই মক্কা চুক্তির বিষয়টিকে বাধা সৃষ্টি তার সকল উইংগুলো এখন ব্যবহার করছেন। আমি গত কয়েকদিন ধরে আপনাদের বলছি যে ভারতের গণমাধ্যম, বাংলাদেশের গণমাধ্যম পরিকল্পিতভাবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে লেগে গেছে, যে কোনোভাবে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে, এবং বলা হচ্ছে শিগগিরই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ডিফেক ভিডিও বা হানি ট্র্যাপ বা আরো অনেক কিছুর গল্প হাজির করা হতে পারে। তবে আমরা এটুকু বলতে পারি, বর্তমান সরকার মক্কা চুক্তিতে আগ্রহী, এবং এই আগ্রহের জন্য আজকে আমি দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান এবং আজাদ কাশ্মীর, অর্থাৎ তিনটি দেশের যিনি সাবেক রাষ্ট্রদূত এবং আজাদ কাশ্মীরের প্রেসিডেন্ট মিস্টার মাসুদ, তিনি একটি স্পষ্ট বার্তা দিয়েছেন যে বাংলাদেশের এই মুহূর্তে মক্কা চুক্তি খুবই জরুরি। কারণ মক্কা চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার একটা বড় রকম সুযোগ তৈরি হবে, যেটা 55 বছর ছিল না। তিনি এটিও বলছেন যে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার ঐতিহাসিক বিজয়ের পথে হাঁটবে। ঐতিহাসিক বিজয় বলতে কি বোঝেন? গত 55 বছর আসলে বাংলাদেশ কারো গ্রিপে ছিল, বাংলাদেশ এই গ্রিপ থেকে বের হওয়ার একটা রাস্তা খুঁজে পাবে। তিনি এটাও ইঙ্গিত করছেন
যে বাংলাদেশ মক্কা চুক্তির মাধ্যমে তার অন্যতম শত্রুর সামনে মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পাবে। কারণ আগে তারা বাঘ হিসেবে দাঁড়াতো, এখন আমরা বিড়াল হিসেবে ছিলাম। এখন বাংলাদেশ মিত্রদের কারণে নিজেকে বাঘ হিসেবে দেখাতে পারবে। এবং এই চুক্তির বিষয়ে চীন বাংলাদেশকে গ্রিন সিগন্যাল দিয়েছে এমন তথ্য পাওয়া গেছে। অর্থাৎ চীনও চায় বাংলাদেশ মক্কা চুক্তিতে প্রবেশ করুক, কারণ যেখানে পাকিস্তান আছে সেখানে চীনের স্বার্থ আছে, এবং যেখানে সৌদি আরব তুরস্ক আছে সেখানে চীনের আপত্তি না থাকারই বিষয়টি আসে। তার মানে এক মক্কা চুক্তিতে ভারত ছাড়া চীন এবং আমেরিকা এখন পর্যন্ত বাংলাদেশকে কোনো না বলেনি, শুধু বাধা সৃষ্টি করছে ওই দেশটি এবং তার এজেন্টরা এই দেশে যারা বসবাস করছে। আমরা আশা করছি আমাদের হুমায়ুন কবিরের সৌদি আরব সফরটি এবার ফলপ্রসূ হবে। মক্কা চুক্তির বিষয়ে বাংলাদেশ কোনো বড় রকম বার্তা পাবে এবং কোনো গ্রিন সিগন্যাল হয়তোবা ওপাশ থেকেও আসবে। দর্শক, বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আজ রাতে আবারও হাজির হব আপডেট বা ব্রেকিং খবর নিয়ে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।